আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি আমাদের বাজেট ঘোষণা হয়েছে। সো আলহামদুলিল্লাহ আমাদের বাজেট যথেষ্ট পরিমাণ স্টক মার্কেট ফ্রেন্ডলি হয়েছে। সো বাজেট নিয়ে আমরা এক্সট্রা একটা সেগমেন্ট করব, যেই সেগমেন্টে আমরা শুধুমাত্র বাজেট নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওটা শুধুমাত্র মোমেন্টাম কিছু স্টক নিয়ে এবং শুধুমাত্র এ এবং বি ক্যাটাগরির কিছু মোমেন্টাম স্টক আমরা দেখার চেষ্টা করব, যে স্টকগুলো ইমিডিয়েট মুভ করতে পারে এবং মোটামুটি ভালো পরিমাণ মুভ করতে পারে এবং ফান্ডামেন্টালিও বেশ সাউন্ড ঠিকঠাক আছে। দ্যাটস ওয়াই এগুলো এ এবং বি ক্যাটাগরিতে আছে। জেড ক্যাটাগরির অনেকগুলো শেয়ার এই মুহূর্তে ভালো পজিশন নিচ্ছে, সেগুলো নিয়ে আমরা আলাদা একটা সেগমেন্টে কথা বলবো, যেই সেগমেন্টে আমরা শুধুমাত্র জেড ক্যাটাগরির কিছু শেয়ার নিয়ে কথা বলবো। বাট আজকে আমরা এ এবং বি ক্যাটাগরির কিছু মোমেন্টাম স্টক নিয়ে কথা বলবো। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিমটেক্স ফান্ডামেন্টালি বেশ সাউন্ড এবং প্রপার একটা আপ ট্রেন্ডে ছিল। তারপরে এটা ফিবোনাক্কিতে আপনারা যদি দেখার চেষ্টা করেন 0.5 বা 0.6 এর আশেপাশে একটা কারেকশন করেছে। এরপর কিন্তু মার্কেট একটা সাইডওয়েসে কন্ট্রাকশন ফেজ পার করতেছে, মার্কেট কিন্তু সংকুচিত হয়ে গেছে। এবং আমরা যদি এর আগে দেখার চেষ্টা করি, এই জায়গাটাই কিন্তু আমাদের জন্য একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল। সো এই রেজিস্ট্যান্স অনেক দিন মার্কেট টেস্ট করেছে, তারপর একটা ব্রেকআউট করেছে, এটাকে রিটেস্ট বলতে পারেন, যদিও রিটেস্টটা একটু ডিপ। তারপরে মার্কেট আবার একটা সংকোচন ফেজে চলে গেছে। এবং এই ফেজের আমরা যদি একটু ভলিউম দেখি, তাহলে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবো যে এই ফেজে কি হচ্ছে। সো এইটা একটা সাপ্লাই জোন। সো আমরা জানি যে সাপ্লাই জোনে ভলিউম বেশি থাকা মানে এই জোনে বেশ ভালো পরিমাণ সাপ্লাই আছে। সো বায়াররা ফার্স্ট টাইম এইখানে ট্রাই করছে, অনেক সাপ্লাই, বায়াররা কিছু করতে পারে নাই। বায়াররা এই আবার সেকেন্ড টাইম ট্রাই করছে, আবারও বেশ অনেকটাই সাপ্লাই, বায়াররা কিছু করতে পারে নাই। কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে বায়াররা এই ছোট্ট রেঞ্জের মধ্যে, যেটাকে আমরা সংকুচন রেঞ্জ বা কন্ট্রাকশন রেঞ্জ বলি, এই রেঞ্জের মধ্যে মার্কেট রেখে আস্তে আস্তে কিন্তু ভলিউম অ্যাবজর্পশন করে ফেলছে। মানে বায়াররা এই ছোট্ট রেঞ্জের মধ্যে রেখে সেলারদের সকল পরিমাণ সেল প্রেশার অ্যাবজর্ব করে ফেলছে। এবং এইটা আমরা দেখতে পাচ্ছি ভলিউম দেখে। ফার্স্ট টাইম যখন মার্কেট অ্যাপ্রোচ করেছিল, এখন কিন্তু অনেক লেস ভলিউমে সেম জায়গাটা অ্যাপ্রোচ করছে। তো এইটা যদি এই জায়গাটা মোটামুটি 26 টাকাকে ব্রেকআউট করতে পারে, খুব ভালো রকমের সম্ভাবনা আছে। এটা ইমিডিয়েট খুবই স্ট্রং কোনো রেজিস্ট্যান্স নেই। এটা 31 টাকা 32 টাকা অ্যাপ্রোচ করতে পারে এবং তারপরে মোটামুটি 35 টাকা পর্যন্ত অ্যাপ্রোচ করতে পারে। এবং এইটার প্রোটেকশন জোন হচ্ছে 24 টাকা পর্যন্ত। সো 26 টাকাকে ব্রেকআউট যদি করতে পারে, তাহলে এইটা 31 টাকার আশেপাশে অ্যাপ্রোচ করতে পারে। 31 টাকাকে ব্রেকআউট করলে 35 টাকা, এবং এটার প্রোটেকশন জোন মানে বায়াররা যেই অঞ্চলটা প্রোটেক্ট করার চেষ্টা করতে, সেটা হচ্ছে 24 টাকা। ওকে, সিমটেক্সের পরে আমরা দেখবো নাভানা ফার্মা। নাভানা ফার্মা ফ্যান্টাস্টিক একটা অবস্থায় আছে, ফান্ডামেন্টালি যথেষ্ট সাউন্ড একটা স্টক। খুবই স্ট্রং ভলিউমের সাথে ব্রেকআউট করেছে, খুবই স্ট্রং ভলিউমের সাথে ব্রেকআউট করেছে। দ্যাট মিনস এই অঞ্চলে সাপ্লাই অনেক ছিল। আমরা যদি দেখি যে আগের চেয়ে এই অঞ্চলে কিন্তু সাপ্লাই বেশি ছিল, যদিও আগের চেয়ে প্রাইসটা অনেক বেশি। 62 কে এই ধরনের সাপ্লাই অ্যাপ্রোচ করেছিল। সো 72 কে এর চেয়ে বেশি সাপ্লাই অ্যাপ্রোচ করতে হবে, এইটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু সুন্দর যে ব্যাপারটা, মাত্র 5-6 দিন আগেও যেই 72 টাকাকে অ্যাপ্রোচ করতে মার্কেটের ভলিউম লাগতো প্রায় 20 লক্ষ, তার আগের দিন লাগছে 25 লক্ষের আশেপাশে। লাস্ট 2 দিনে আমরা সেম 72 টাকা 50 পয়সাকে অ্যাপ্রোচ করছে মার্কেট মাত্র 10 লক্ষ ভলিউমে। মানে এই অঞ্চলের সেল প্রেশার অনেকটাই কমে গিয়েছে। এর দুইটা কারণ হতে পারে। এক, হিউজ ভলিউমে টানা কয়েকদিন এই অঞ্চলকে হিট করার ফলে এই অঞ্চলের সেলারদের, বায়াররা মোটামুটি সেল প্রেশারগুলো অ্যাবজর্ব করে ফেলেছে। আর বাকি যদি আরো সেলার থাকে, তারা উপরের অঞ্চলে শিফট হয়েছে। সো দ্যাটস ওয়াই আমরা দেখতে পাচ্ছি লাস্ট 2 ডেইসে এখানে মাত্র 10 লাখ ভলিউমে সেম প্রাইস পয়েন্ট অ্যাপ্রোচ করছে, যেই প্রাইস পয়েন্ট এর আগে 20, 25, 30 লাখ ভলিউমে অ্যাপ্রোচ করেছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্লিয়ার একটা ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটটা বেশ কয়েকদিন আগেই হয়েছে। আর ক্লিয়ার এই অঞ্চলে একটা ব্রেকআউট হয়েছে যেটা 68-এর উপরে, এবং বর্তমানে এই 68 থেকে 72 টাকা হচ্ছে এটার বায়ারদের প্রোটেকশন জোন। বায়াররা এই জোনটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে।
ইমিডিয়েট খুবই স্ট্রং কোনো রেজিস্ট্যান্স নেই। মার্কেট যদি এই জায়গা থেকে মুভ করতে পারে খুব ভালো রকমের সম্ভাবনা আছে। এটা 85 কে 85 এর সাপ্লাই গুলোকে টেস্ট করবে। 85 এর সাপ্লাই যদি অ্যাবজর্ব করে ফেলতে পারে তারপরে এটা 97 থেকে 100 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। এবং এই 97 এবং 100 হচ্ছে আমাদের প্রিভিয়াস সাইডওয়েজ জোন। সো এই জোনটাকে এইটা আমরা ভ্যালু প্রাইস বলতে পারি, ইকুইলিব্রিয়াম প্রাইস বলতে পারি। সো মার্কেটের খুব ভালো রকমের সম্ভাবনা আছে যদি এই জোনটার ভিতরে ঢুকে যায় তাহলে এটা 98 থেকে 100 কে অ্যাপ্রোচ করতে পারে। ওকে, তারপরে আমরা দেখব স্যালভো। সো স্যালভো নিয়ে আমি এর আগেও কথা বলেছি। স্যালভোতে অনেক ভলিউম। সো বায়াররা এই জায়গায় প্রচুরই স্ট্রং এবং বায়াররা প্রচুর অ্যাগ্রেসিভ। বাট এই অঞ্চলে প্রচুর সেল প্রেসারও ছিল। স্যালভো প্রথমে এই অঞ্চলটাকে অ্যাপ্রোচ করেছে উইথ হিউজ ভলিউম। আমরা যদি এখানে দেখি যে ভলিউম কত ছিল এই অঞ্চলে, আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 লাখ, 25 লাখ, 20 লাখ ভলিউমে অ্যাপ্রোচ করেছিল। তারপরে ভলিউমটা অনেকটাই কমে গিয়েছিল। আবার যখন ওই সেম রেঞ্জ অ্যাপ্রোচ করেছে, এইখানে একটু ডিফারেন্ট সিনারিও। দেখেন এইখানে যখন অ্যাপ্রোচ করেছে মার্কেট প্রতিদিন সেম লেভেলের ভলিউম আসছিল। বাট সেকেন্ড টাইম যখন আবার সেম রেঞ্জটাকে অ্যাপ্রোচ করেছে, কোনোদিন ভলিউম অনেক বেশি, তারপরে এর একটু নিচে ভলিউম কমে যায়। মানে এই অঞ্চলে একটা বড় কিছু পেন্ডিং অর্ডার ছিল যে একজ্যাক্ট এই অঞ্চল হিট করলেই ওই ভলিউমটা বা ওই অর্ডারটা এক্সিকিউট হতে থাকে, কিন্তু তার নিচে চলে আসলে ভলিউম একদম ড্রাই হয়ে যায়। মানে এই অঞ্চলে বেশ অনেক বড় একটা পেন্ডিং অর্ডার ছিল, যে অর্ডারটাকে আমরা আইসবার্গ অর্ডার বলি। এইটা আইসের মতো আস্তে আস্তে এই অর্ডারটাকে গলাতে হয়েছে। তারপরে মার্কেট এই জোনটাকে ব্রেক করেছে এবং এখন ভলিউম আবার অনেকটা ডিক্রিজ হয়েছে। মার্কেট এই অঞ্চলকে আবার সাপ্লাই টেস্ট করতে আসছে, কারণ প্রিভিয়াসলি এই অঞ্চলে সাপ্লাই ছিল, এর আগেও এই অঞ্চলে সাপ্লাই ছিল এবং হিউজ সাপ্লাই ছিল। সো মার্কেট যেহেতু এই অঞ্চলকে ব্রেক করেছে, উইকলি ক্লোজিং দিয়েছে, আমরা দেখতে দেখার চেষ্টা করি। ইভেন আই থিঙ্ক মান্থলি ক্লোজিং, হ্যাঁ মান্থলি ক্লোজিংও দিয়েছে এর উপরে। সো ক্লোজিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা বাংলাদেশের মোস্ট অফ দ্য অ্যানালিস্ট এই ক্লোজিং এর গুরুত্বটা আসলে সেইভাবে অনুধাবন করি না, বা আমরা এটা এক্সপ্রেস করি না। বাট ক্লোজিং অনেক ইম্পর্টেন্ট। সো যেহেতু মান্থলি একটা ক্লোজিং একটা আইসবার্গ সাপ্লাইয়ের উপরে দিয়েছে, সো খুবই স্ট্রং একটা পজিশনে আছে, সাপ্লাই টেস্ট করতে আসতেছে। সো সাপ্লাই টেস্টে যদি ভলিউম ডিক্রিজ হতে থাকে এটা একটা ভালো সাইন। এইটা খুব স্ট্রং একটা প্রোটেকশন জোন, যেই জোনটাকে বায়াররা এর আগে যেই জোনের সেল প্রেসার অ্যাবজর্ব করে বায়াররা যেই জোনটাকে ব্রেক করেছে। সো এই জোনটা থেকে আবার ডিমান্ড ক্রিয়েট হতে পারে এবং স্যালভোর প্রথম টার্গেট হতে পারে 50 টাকার আশেপাশে, এবং তারপর 10 টাকা গ্যাপে 60 টাকা এটা দ্বিতীয় টার্গেট হতে পারে। সো ফার্মাসিউটিক্যাল সেক্টরের নাভানা ফার্মা, স্যালভো দুইটাই বেশ ভালো অবস্থায় আছে। আমরা আমাদের টেক্সটাইল সেক্টরের সিমটেক্স ফান্ডামেন্টালিও সাউন্ড এবং টেকনিক্যালিও বেশ ভালো অবস্থায় আছে। তারপরে আমরা একটু দেখবো দেশ গার্মেন্টস। ওকে, সো দেশ গার্মেন্টস আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, দেশ গার্মেন্টসে আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াসলি দেশ গার্মেন্টস এই অঞ্চলকে অ্যাপ্রোচ করেছিল, এই অঞ্চলে সাইডওয়েজ থেকেছে। তারপরে এখানে প্রচুর সেল প্রেসার ছিল, মার্কেট তার নিচের অঞ্চলে দাঁড়িয়ে এই সেল প্রেসারগুলো অ্যাবজর্ব করার চেষ্টা করেছে। তারপরে এই অঞ্চলের উপরে একটা উইকলি ক্লোজিং দিয়েছে এবং মার্কেট এখন দেশ গার্মেন্টস এখন এই অঞ্চলটাকে আবার টেস্ট করছে। সো হিউজ ভলিউম লাগছে এই জায়গাটাকে ব্রেক করার জন্য, কিন্তু যেই জায়গাটা ব্রেক করছে তার উপরেই স্টে করার চেষ্টা করতেছে এবং ভলিউমটা একটু ডিক্রিজ করার চেষ্টা করছে। দ্যাট মিনস এই জায়গায় আরো কিছু সেল প্রেসার আছে, এই সেল প্রেসার গুলোকে অ্যাবজর্ব করার চেষ্টা করতেছে। বায়াররা 136 প্রাইস পয়েন্টটাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে।
কারণ প্রিভিয়াসলি এই প্রাইস পয়েন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে বায়ারদের মোটামুটি স্ট্রং বাইং ক্রিয়েট হয়। সো এই প্রাইস পয়েন্টটা যেহেতু ব্রেক করেছে, বায়াররা এই প্রাইস পয়েন্টটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে এর নিচে যদি চলে আসে, মার্কেট কিন্তু আবার মোটামুটি একটা লম্বা সময়ের জন্য সাইডওয়েজ অথবা আস্তে আস্তে নেগেটিভ ট্রেন্ডে শিফট হতে পারে। সো এই স্টকটা যদি কেউ চিন্তা ভাবনা করেন বা প্ল্যান করতে চান, অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন, এটা যেন 136-এর নিচে কোনো ডেইলি ক্লোজিং না দিতে পারে, ডেইলি ক্লোজিং না দিতে পারে 136-এর নিচে। সো বায়াররা 136-কে প্রটেক্ট করার চেষ্টা করতেছে, বায়াররা যদি 136-কে প্রটেক্ট করতে না পারে, দ্যাট মিনস এই স্টকটা বায়াররা ইমিডিয়েট মুভমেন্টটা হয়তো নিয়ে যেতে পারবে না, আবার সময় লাগতে পারে। আর যদি বায়াররা এই অঞ্চলটাকে প্রটেক্ট করতে পারে এবং এই জায়গা থেকে যদি আবার একটা স্ট্রং ডিমান্ড ক্রিয়েট হয়, এটার প্রথম টার্গেট 190 টাকা থেকে 200 টাকা, দ্বিতীয় টার্গেট 230 টাকা। আমরা যদি দেখতে চাই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটার প্রথম টার্গেট মোটামুটি আমরা এই যে এই প্রিভিয়াস আমরা এই জায়গাটা যদি দেখি যে এখানে একটা গ্যাপ ছিল এবং এই জায়গায় মোটামুটি বেশ স্ট্রং সাপ্লাই রয়েছে। সো 190 থেকে 200 টাকা, আমি বলবো যে 190 থেকে 200 টাকা এটার ফার্স্ট টার্গেট, 200 টাকার কাছাকাছি, এবং সেকেন্ড টার্গেট হচ্ছে 130 টাকার কাছাকাছি। সো এই হচ্ছে মোটামুটি দেশ গার্মেন্টস এর অবস্থা। তারপরে আমরা দেখবো ফিন্যান্স সেক্টরের বেশ কিছু স্টক ভালো অবস্থায় আছে। আমি আবার রিপিট করতেছি, ফিন্যান্স সেক্টরের এ ক্যাটাগরির, বি ক্যাটাগরির বেশ কিছু স্টক বেশ ভালো অবস্থায় রয়েছে। তার মধ্যে আমি দুইটা স্টক রাখছি, বাট আপনারা যদি ফিন্যান্স সেক্টরের স্টকগুলো দেখেন, এনএইচএফআইএল, আমাদের ইউনাইটেড ইয়ান্স, আইপিডিসি, ডিবিএইচ, সো এই মোটামুটি অনেকগুলো লঙ্কা বাংলা। সো ফিন্যান্স সেক্টরের যে স্টকগুলা এ এবং বি ক্যাটাগরির মধ্যে আছে, এই প্রত্যেকটা স্টক মোটামুটি বেশ ভালো পজিশন ক্রিয়েট করছে। সো ফিনান্স সেক্টোরিয়াল একটা ব্যাপার স্যাপার এখানে আছে। সো আইপিডিসি আমরা লাস্ট কয়েকদিন দেখছি যে খুবই স্ট্রং মোমেন্টামে মুভ করছে, ভলিউম অনেক বেশি। সো একটু সাইডওয়েজ থাকতে পারে, কিন্তু বায়াররা এখানে মোটামুটি, আমরা যদি আইপিডিসি প্রিভিয়াস ব্যাপারটা দেখি, আইপিডিসি সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে যে এইটার প্রিভিয়াস সাপ্লাই জোন অনেক দূরে। আমরা যদি দেখি এই অঞ্চলটা ভলিউম লেস বা অনেক অল্প ভলিউম, এই অঞ্চলটায় এসে মার্কেট ভলিউম পাইছে, এই অঞ্চলটায় মার্কেট ভলিউম পাচ্ছে, বাট এই অঞ্চলটা মোটামুটি ভলিউমলেস। সো যেহেতু এই অঞ্চলটা ভলিউমলেস, এই অঞ্চলে কিন্তু খুবই স্ট্রং সাপ্লাই নেই। সো এখানে খুবই স্ট্রং সাপ্লাই জোন নেই। যদি আইপিডিসি প্রপারলি মুভ করে যায়, এইটার প্রথম টার্গেট হতে পারে 35 টাকা, দ্বিতীয় টার্গেট হতে পারে 45 টাকা, মানে এই অত্র গ্যাপ কেউ কাভার করতে পারে। দ্যাটস ওয়াই আইপিডিসি অনেক ইম্পর্টেন্ট। এটা যদি একটু সময়ও নেয়, একটু রিটেস্ট করে, একটু কারেকশনও দেয়, বাট এইটা যদি মুভ করে বেশ বড় সড় মুভ করতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ স্ট্রং ভলিউমে ব্রেকআউট করেছে, তারপরের দিন ভলিউম অনেকটা ড্রাই হয়ে গিয়েছে, তারপরের দিন আবার মার্কেট উপরের দিকে পুশ করেছে, কিন্তু প্রিভিয়াস ভলিউমের চেয়ে একটু কম ভলিউমে। লাস্ট ডেতে প্রপার একটা অ্যাক্সিলারেশন করেছে, বাট ভলিউমটা অনেক হাই। সো একটু সাইডওয়েজ থাকতে পারে অথবা একটু রিটেস্ট দিতে পারে এখানে। সো বায়াররা এই জোনটাকে প্রটেক্ট করার চেষ্টা করবে, যেহেতু এই জোনটাকে বায়াররা অনেক স্ট্রংলি এবং প্রিভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে এই জোনটাতে বায়াররা অনেক স্ট্রং সাপ্লাইয়ের সম্মুখীন হয়েছে। সো এই সাপ্লাইটাকে যেহেতু বায়াররা ব্রেক করেছে, হতে পারে এই জোনটাকে মার্কেট সাপ্লাই টেস্ট করার জন্য আসতে পারে, বাট 21 টাকাকে প্রটেক্ট করার চেষ্টা করবে। যদি 21 টাকার নিচে ডে ক্লোজিং দিয়ে ফেলে, সম্ভাবনা আছে এটা আরো লম্বা সময় বা আরো কিছুদিন এটা সাইডওয়েজ থাকতে পারে, তারপরে আবার ব্রেকআউট করতে পারে। সো এটারই স্টপ লস, আচ্ছা আমি যেই স্টকগুলোর কথা বলতেছি প্রত্যেকটা আমি যে আপনাদের প্রটেকশন জোন দেখাচ্ছি, এই প্রটেকশন জোনের নিচে যদি মার্কেট ক্লোজ করার চেষ্টা করে, আপনারা যদি এই স্টকগুলোতে প্ল্যান করেন, অবশ্যই এই আপনাদের প্ল্যানিং স্টপ লসটা ইনক্লুড করবেন। এবং এই প্রটেকশন জোনের নিচে যদি কোনো ডে ক্লোজিং দিয়ে ফেলে, আপনারা আপনাদের স্টপ লস এক্সিকিউট করতে পারেন। সো এই হচ্ছে আইপিটিসির অবস্থা, বেশ ভালো অবস্থায় আছে, খুব স্ট্রং ভলিউমে, খুব অ্যাগ্রেসিভ বায়াররা এটা অ্যাক্সিলারেট করার চেষ্টা করতেছে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে যে এর সাপ্লাই জোনগুলো খুব একটা স্ট্রং না। আমরা যে এই 27 টাকায় সাপ্লাই দেখতে পাচ্ছি, এই জোনটা খুব একটা স্ট্রং না। সো যদি মুভ করে যায়, এই খুব ভালো রকমের সম্ভাবনা আছে এটা 33 থেকে 34 টাকা পর্যন্ত চলে যাবে।
এবং তারপরে এইটা একটা মোটামুটি সাপ্লাই পেতে পারে এবং ওই সাপ্লাইটাকে যদি অ্যাবজর্ব করে ওই জোনটাকেও ব্রেক করে যেতে পারে, খুব ভালো রকমের সম্ভাবনা আছে আইপিডিসি 45 কে হিট করতে পারে। তারপরে ফিনের আরেকটা স্টক ইউনাইটেড ফিন, এইটা বেশ ভালো মনে হচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করেন এখানে দেখতে পাবেন যে খুবই স্ট্রং একটা একুমুলেশন জোন স্ট্রং। আমরা কিভাবে বুঝবো? আমরা ক্লিয়ারলি দেখতে পারবো একুমুলেশন জোনের টপে বারবার স্ট্রং ভলিউম আসছে। সো প্রত্যেকবার একুমুলেশন জোনের টপে খুবই স্ট্রং ভলিউম আসছে। সো খুবই স্ট্রং একটা একুমুলেশন জোন। এইখানে উইকলি ক্লোজিং দিতে পারছিল না মার্কেট, একটা নির্দিষ্ট জায়গায় বারবার উইকলি রিজেকশন নিচ্ছিল। এইবার মার্কেট প্রপার একটা উইকলি ক্লোজিং দিয়েছে এর উপরে। সো এইটাও আইপিডিসির মতো। এবং আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, এখানে আমাদের ভলিউমের ব্যাপারটাও চলে আসবে। এই জোনটাকে প্রিভিয়াসলি যেই ভলিউমে এবং কিছুদিন আগেও যেই ভলিউমে এই জোনটাকে অ্যাপ্রোচ করা হয়েছে, আমরা যদি এইবার দেখি তার চেয়ে কিন্তু অনেক কম ভলিউমে অ্যাপ্রোচ করা হচ্ছে। এবং মার্কেট যখন এটা টেস্টের জন্য আসছে তখন কিন্তু ভলিউম অনেকটাই কমে গিয়েছিল। সো ইউনাইটেড ফিনও খুব ভালো একটা পজিশন নিয়েছে। এইটাও একবার সাপ্লাই টেস্টের জন্য আসতে পারে, তারপরে মুভ করতে পারে, আর ইমিডিয়েট বের হয়ে গেলেও যেতে পারে। সো এইখানে আমরা আমাদের এইটার প্রোটেকশন জোন হচ্ছে 13 টাকা 20 পয়সা। আপনারা রাউন্ড ফিগার এটা 13 টাকা দেখতে পারেন। সো 13 টাকা নিয়ে চলে আসলে এটা আবার সাইডেস কন্টিনিউ করে, মানে এটার ইকুইলিব্রিয়াম জোনে যদি আবার ঢুকে কোনো একটা ডে ক্লোজিং দিয়ে ফেলে, এখানে খুব ভালো রকমের সম্ভাবনা আছে এটা আবার সাইডওয়েজ কন্টিনিউ করতে পারে। এবং এটার প্রথম সাপ্লাই জোন যেটা মোটামুটি স্ট্রং সেটা হচ্ছে 18 টাকার দিকে। এর আগে এইটায় এই মুহূর্তে আর কোনো স্ট্রং সাপ্লাই জোন নেই, যেহেতু স্ট্রং ভলিউমে ব্রেকআউট করছে। সো এই জোনটা যেহেতু অলরেডি 3বার টেস্টেড, সো এই জোনটা হয়তো এটাকে খুব একটা রেজিস্ট করতে পারবে না। এইটার প্রথম টার্গেট পয়েন্ট হতে পারে 18 টাকা এবং এটার দ্বিতীয় টার্গেট পয়েন্ট হতে পারে 21 টাকার আশেপাশে। তারপরে আমরা আইটি থেকে দুইটা স্টক দেখবো, দুইটাই মোমেন্টামে আছে, প্রপার মোমেন্টামে, জেনেক্সিল এবং অগ্নি। সো জেন এক্সিলেও আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, জেন এক্সিল খুবই স্ট্রং মোমেন্টামের সাথে একটা ব্রেকআউট করেছে এবং উইথ স্ট্রং ভলিউম। এবং তারপরে ভলিউমটা কিন্তু অনেক লেস হয়ে যাচ্ছে, কিন্তু মার্কেট কিন্তু ওই সাইডওয়েজ স্টিল কন্টিনিউ করতেছে। সো মানে এখানে সাপ্লাই অনেকটাই কমে এসেছে। সো এইটার আসলে যেহেতু মানে আমরা দেখতে পাচ্ছি অনেক স্ট্রং ভলিউমে ব্রেকআউট করেছে, সো মানে এখানে প্রচুর সাপ্লাই ছিল, কিন্তু সাপ্লাই কমার এখানে অন্যতম বড় কারণ হতে পারে এই জায়গার সাপ্লাই গুলো এর উপরের রেজিস্ট্যান্সে শিফট হচ্ছে। কারণ এইখানে যদি এই লেভেলের ভলিউমে মার্কেট অনেক দিন থাকতো, যেই ব্যাপারটা আমরা সেলভ হতে দেখতে পেয়েছি, যেই ব্যাপারটা আমরা নামানা ফার্মায় দেখতে পেয়েছি, আরো কিছু স্টকে দেখতে পেয়েছি, তাহলে আমরা বুঝতে পারতাম যে এইখানের সাপ্লাই মার্কেট অ্যাবজর্ব করে ফেলেছে। কিন্তু যেহেতু মাত্র একদিনের ভলিউম আসলে অনেক হাই ছিল, তারপরে ভলিউমটা অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে, তার মানে এইখানের স্টিল জেন এক্সিলে স্ট্রং সেলার এক্সিস্ট করতেছে, বাট তারা হয়তোবা উপরের দিকে শিফট হচ্ছে। যেহেতু আমাদের ওভারঅল মার্কেট সিচুয়েশন ভালো এবং জেন এক্সিল অনেক স্ট্রং একটা মোমেন্টামে ব্রেক করেছে এই জায়গাটাকে, দ্যাটস ওয়াই অনেকেই যারা 35 টাকায় সেল করতে যাচ্ছিল এখন তারা 41 টাকা বা 50 টাকায় সেল করতে যাচ্ছে। সো জেন এক্সিল রেজিস্ট্যান্স গুলো ফেস করবে। যদি আমি বলবো যে এটার খুবই স্ট্রং কোনো রেজিস্ট্যান্স না 41 টাকা আপাত দৃষ্টিতে, কিন্তু যেহেতু এখানে সম্পূর্ণ সাপ্লাইকে অ্যাবজর্ব করতে পারেনি, দ্যাটস ওয়াই 41 টাকাকে একটু ফেস করতে হইতে পারে। হতে পারে 41 টাকায় কিছুদিন সাপ্লাই অ্যাবজর্ব করতে হতে পারে, বাট এটার মোটামুটি টার্গেট পয়েন্ট হচ্ছে 50 টাকার আশেপাশে, 49, 48, 50। সো 50 টাকার 2 টাকা এদিক ওদিক। আর তারপরে আমরা দেখব অগ্নি। অগ্নি খুবই বেটার পজিশনে আছে। সো অগ্নি যদি আমরা দেখি, অগ্নি অনেক বছর 14 টাকার মাঝখানে ছিল। এটা 14কে একবার ব্রেক করেছিল 2024 সালের আগস্ট মাসের দিকে। 40 টাকা পর্যন্ত টাচ করেছিল, বাট তারপরে আবার এখানে সাপ্লাই চলে আসছে। এবং আমরা যদি দেখি এইটা মোটামুটি এই জোনের মাঝখানে থাকে, এই জোনের নিচে আসছে মার্কেট। এইখানে
ল ভলিউমে এটাকে আমরা ম্যানিপুলেটিভ মুভ বলি। তারপরে মার্কেট ইউ শেপ রিকভারি দিয়ে আবার এই জোনের ভিতরে ঢুকে গিয়েছে এবং জোনটাকে ব্রেক আউট করেছে। আমরা যদি দেখি যে উইকলি ক্লোজিং দিয়েছে এর উপরে, সো এইটাও এটার সাপ্লাই টেস্ট করছে। আমরা যদি দেখি যে এইটা অগ্নিও তার সাপ্লাই টেস্ট করছে এবং ভলিউম অনেকটাই ড্রাই করে ফেলেছে। কিন্তু অগ্নির ব্যাপার কিন্তু জেনেক্সিলের মতো না। দেখেন অগ্নি এর আগেও বেশ বড় সড়ো ভলিউম এই জায়গাটাকে অ্যাপ্রোচ করেছে, কিছুদিন আগেও বেশ বড় সড়ো ভলিউমে অ্যাপ্রোচ করেছে এবং ছোট্ট একটা রেঞ্জে অগ্নি অনেক দিন মোটামুটি একটা ভালো ভলিউম ধরে এদের সাপ্লাইকে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে অ্যাবজর্ব করেছে। এখন কিন্তু সাপ্লাইটা অনেক কমে এসেছে, সো অগ্নির কিন্তু এর উপরে রেজিস্ট্যান্স গুলো ব্রেক করতে খুব একটা ডিফিকাল্ট হবে না। এবং আমরা যদি দেখি যে অগ্নি অনেক দিন থেকে সাইডওয়েজ, অনেক বছর থেকে, সো অগ্নি যদি ব্রেক করে এইটার একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে 35 এর দিকে, বাট আই থিঙ্ক অগ্নি মোমেন্টাম কন্টিনিউ করলে এটা 40 পর্যন্ত চলে যেতে পারে। বর্তমানে এটার প্রাইস হচ্ছে একজ্যাক্ট 30 টাকা। ওকে, তারপরে আমরা যে স্টকটা দেখবো সেটা হচ্ছে আরএবিকে সিরামিক। সো সিরামিকেরও বেশ কিছু স্টকই ভালো মনে হচ্ছে। তার মধ্যে আরআইকে সিরামিক ফান্ডামেন্টালি বেশ স্ট্রং, সিরামিকের সবচেয়ে স্ট্রং। সো আরআইকে সিরামিকও অনেক অ্যাগ্রেসিভ বায়ার দ্বারা এই স্টকটা পুশ হচ্ছে। আমরা যদি দেখি যে যেদিনের মোস্ট ভলিউম ছিল প্রায় 32-33 লাখ ভলিউম এটা পুশ করেছে। তারপরে ভলিউমটা একদিনে অনেকটা ড্রাই হয়েছে, দ্যাট মিনস আরএকে সিরামিকের কিন্তু ভলিউম অ্যাবজর্পশন হয় নাই। সেলার কিন্তু আরএকে সিরামিক্স আছে এবং এর প্রিভিয়াসলিও যে এইখানে অনেক বেশি ভলিউম পাইছে ব্যাপারটা এরকমও না। কিন্তু আরএকে সিরামিক যেহেতু মোটামুটি ভালোই স্টক এবং হয়তো বা কোনো ইন্টারনাল নিউজ আছে যেটা আমরা এখনো জানি না, বাট আরএকে সিরামিকের সেলাররা উপরের দিকে শিফট হয়ে গেছে। সো আরএকে সিরামিক 33 কে অ্যাপ্রোচ করবে, সেল প্রেসার যদি অ্যাবজর্ব করতে পারে তারপরে এটা 40 কে অ্যাপ্রোচ করবে এবং আরএকে সিরামিকের প্রোটেকশন জোন হচ্ছে 26 টাকা। আর তারপর আমরা যে জিনিসটা দেখবো আমান ফিড। আমান ফিড কিন্তু খুব ভালো অবস্থায় আছে, কিন্তু এইটা অলরেডি তার এক্সেলারেশন শুরু করে দিয়েছে। যেহেতু আমি আসলে এই শুক্র বা শনিবারে আমাদের ভিডিও ক্রিয়েট করতে হয়, আমান ফিডটা আমার ওয়াচ লিস্টে আরো একটু আগে আসছে, বাট আমান ফিড না শুধু, এখানে অগ্নি, তারপরে আইপিডিসি, সো আনোয়ার গ্যালভানাইজিং, সো অনেকগুলো আমার ওয়াচ লিস্টে আরো অনেকদিন বেশ আগেই আসছে, বাট এইটা আসলে আমার এক্সপ্রেস করতে হচ্ছে আজকে। সো আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, আমি চেষ্টা করি প্রায় রাতেই লাইভ করার জন্য। সো তখন আমি ওয়াচ লিস্ট চেঞ্জ করি বা ওয়াচ লিস্ট নতুন ভাবে যদি ওয়াচ লিস্টে কোন স্টক ইনক্লুড করি আপনারা দেখতে পাবেন। এবং আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপেও আমি চেষ্টা করি মাঝে মাঝে কোন স্টক ভালো লাগলে আপডেট করার, অথবা আমি যখন লাইভে আসি তখন ওই গ্রুপে আপডেট দেওয়ার। সো ওই গ্রুপটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওই গ্রুপেও জয়েন করতে পারেন। ফ্রি গ্রুপ, কোনো সমস্যা নেই, কোনো টাকার দরকার নাই, টোটালি ফ্রি অফ কস্ট। ওকে, সো আমান ফিডে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, আমান ফিড কিন্তু তার সেলারদের অ্যাবজর্ব করেছে। সো আমি কিন্তু আজকে ডিফারেন্ট স্টক অ্যানালাইসিস সাথে সাথে আপনাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি যে কোন জায়গায় সেলাররা অ্যাবজর্বড এবং কোন জায়গায় সেলাররা অ্যাবজর্বড না, সেলাররা জাস্ট তার উপরের সাপ্লাই জোনে শিফট হয়ে গিয়েছে। সো আমান ভিডিও আমরা দেখতে পাচ্ছি অনেক ভলিউমের সাথে মার্কেট মোটামুটি আস্তে 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 উপরের রেঞ্জটা কন্টিনিউ করেছে এবং মার্কেট সাইডওয়েজ ছিল, তারপরে আবার এই জায়গাটাকে ব্রেকআউট করার চেষ্টা করছে এবং ব্রেকআউট অলমোস্ট ব্রেকআউট ডান। এখন এটা রিটেস্টের জন্য আসবে কিনা দ্যাট ম্যাটার্স। এবং আমরা যদি দেখি যে আমান ফিডের খুবই স্ট্রং সাপ্লাই জোন নেই, এটার নেক্সট সাপ্লাই জোন আসলে 42 টাকার আশেপাশে, তারপরে 50 টাকা, এবং যেই ধরনের প্রাইস অ্যাকশন খুব ভালো রকমের সম্ভাবনা আছে আমান ফিড 50 টাকা অ্যাপ্রোচ করতে পারে। সো এর পরের স্টকটা হচ্ছে আমান কটন। ওকে, সো আমান কটনে যদি দেখি আমরা, আমান কটনে এই জায়গাটা খুবই স্ট্রং ছিল, খুবই স্ট্রং ভলিউমে এই জায়গাটাকে বারবার মার্কেট অ্যাপ্রোচ করেছে, বাট কখনো ব্রেক করতে পারে নাই। তার মানে ছোট্ট একটা রেঞ্জে এই সেল প্রেশার গুলাকে অ্যাবজর্ব করেছে এবং আপনারা দেখেন এই ভলিউমের অনেক লেস ভলিউমে
মার্কেট কিন্তু এই জায়গা থেকে অ্যাক্সেলারেশন শুরু করেছে। সো এই ধরনের স্টক কিন্তু মোটামুটি বেশ বড় সড়ো মুভ করে। আমি আপনাদের এর আগে আমার যে ওয়াচ লিস্টটা ছিল সেই ওয়াচ লিস্টে সোনারগাঁ আমি দেখানোর আপনাদের এইভাবে দেখানোর চেষ্টা করেছিলাম। সো বেশ ভালো একটা একুমুলেশন জোন ব্রেক করেছে এবং উইথ লেস ভলিউম, মানে সাপ্লাইটা অনেক কম, সাপ্লাইটা এই অত্র অঞ্চলে অ্যাবজর্ব হয়ে গেছে। সো তারপরে এটা ব্রেক করেছে এইটার যদি এখানে একটা রেজিস্ট্যান্স আছে 28 টাকার আশেপাশে, বাট আই ডোন্ট থিঙ্ক এই রেজিস্ট্যান্সটা খুব একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। আমরা যদি প্রিভিয়াস জায়গাগুলো দেখার চেষ্টা করি, হ্যাঁ এই রেজিস্ট্যান্সটা খুব একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স না, এটা ফ্লোর প্রাইসের আশেপাশে, দ্যাটস ওয়াই এটা একটা রেজিস্ট্যান্স, একটু সেল প্রেশার আসতে পারে, বাট এটা মোটামুটি প্রপার রেজিস্ট্যান্স হচ্ছে 34 টাকা থেকে 35 টাকার কাছাকাছি, এবং ওইটাকেও যদি ব্রেক করতে পারে এইটার খুব ভালো রকমের সম্ভাবনা আছে 38 টাকাকে অ্যাপ্রোচ করার। তারপর আমরা দেখবো আনোয়ার গ্যালভানাইজিং। আনোয়ার গ্যালভানাইজিং আমার ওয়াচ লিস্টে এর আগেও ছিল, বেশ ভালো অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি আনোয়ার গ্যালভানাইজিং মোটামুটি এই রেঞ্জে সেল প্রেশার অ্যাবজর্পশন হয়েছে, তারপর একটা প্রপার ব্রেকআউট হয়েছে, একটা উইকলি ক্লোজিং হয়েছে, এর উপরে একটা ব্রেকআউট উইকলি ক্লোজিং হয়েছে। স্টিল মার্কেটে সেলার এক্সিস্ট করতেছে এই প্রাইস পয়েন্টে, বাট বায়াররা এই প্রাইস পয়েন্টে যেহেতু এই জায়গাটা ব্রেক করে ফেলছে, এখন এই জায়গাটা আমাদের প্রোটেকশন জোন, যেটা 160 টাকার কাছাকাছি, এর উপরেই বায়াররা মোটামুটি বাকি যে সেল প্রেশার আছে সেগুলো অ্যাবজর্ব করার চেষ্টা করতেছে। এটা সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যেহেতু অ্যাবজর্পশন হয়ে গেছে এবং এটার উপরে কিন্তু খুবই স্ট্রং রেজিস্ট্যান্স নেই। আপনি যদি দেখেন এই অঞ্চলটা কিন্তু অনেক লেস ভলিউমের অঞ্চল, এবং প্রিভিয়াসলি এই অঞ্চলটা খুবই স্ট্রং এক্সিলারেশনের মাধ্যমে এই অঞ্চলটা মার্কেট কাভার করেছে। সো এইবারও খুব ভালো রকমের সম্ভাবনা আছে। এইটার প্রথম টার্গেট হতে পারে 155-56, দ্বিতীয় টার্গেট হতে পারে 180 টাকার আশেপাশে, মানে এটার উপরে রেজিস্ট্যান্স গুলো খুব একটা স্ট্রং না। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমরা অন্য আরেকটা ভিডিওতে আমরা বাজেট বাজেটের আমাদের স্টক মার্কেটে কি ধরনের প্রভাব পড়তে পারে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং কোন সেক্টরগুলো আমাদের এই বাজেট থেকে মোটামুটি ভালো সুবিধা হতে পারে, অ্যাডভান্টেজ পেতে পারে, এই প্রত্যেকটা ব্যাপারে আমরা আলোচনা করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।